তো এই ট্রাম্পের যে ট্যারিফ নিয়ে যে পজটা আমরা দেখতে পেয়েছি এবং যে ঘোষণাটা এসছে তারপর থেকে কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড ভাইবস আমরা কিন্তু কোথাও কি দেখতে পাচ্ছি। এবং এই আপ ট্রেন্ড ভাইবসটা আমরা গতকালের যে মার্কেট, সেই মার্কেটেও কিন্তু মোটামুটি দেখতে পেয়েছিলাম। এবং সেই জন্য কোথাও গিয়ে ব্যাংক নিফটি থেকে স্টার্ট করে নিফটি 50 বলি বা সেন্সেক্স বলি, সবগুলোই একটা মারাত্মক লেভেলে কিন্তু কোথাও গিয়ে রিটার্ন আমাদেরকে কিন্তু এনে দিয়েছে। এবং এর পেছনে এক্স্যাক্টলি কারণটা কি, অনেকগুলো কিন্তু কারণ আছে। আমি পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু ডিসকাস করব এবং ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইনফরমেটিভ হবে। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু একটুখানি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের বহুমূল্য মতামতগুলো। তো বিষয়টা হচ্ছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে এফআইআই যে কন্টিনিউয়াসলি সেল করছিল গত সেপ্টেম্বর মাস থেকে, সেই সেলিং প্রেশারটা কিন্তু আগের থেকে একদমই কিন্তু কমে গেছে এবং এফআইআই কিন্তু ইন্ডিয়াতে ফিরেছে এবং এফআইআই কন্টিনিউয়াসলি মার্কেটে কিন্তু কোথাও গিয়ে বাই করছে এবং কোথাও গিয়ে পরপর কয়েকটা দিন এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি হিউজ কিন্তু বাই করছে। এবং যখন এফআইআই যে কোনো মার্কেটে যায় তখন সেই মার্কেটে আমরা কোথাও গিয়ে একটা ভালো রকম রিটার্ন আমরা কিন্তু দেখতে পাই এবং মার্কেট কিন্তু বাড়ে, আপ ট্রেন্ডের দিকে কিন্তু কোথাও গিয়ে যায়। তো সেখানে গতকালের যা ডেটা আমরা দেখতে পাচ্ছি, প্রায় যে পরিমাণ বাই করেছে তার থেকে অনেক কম পরিমাণ কিন্তু সেল করেছে এবং সেখানে ডিআইআই কিন্তু বাইংয়ের থেকে অনেক পরিমাণ কিন্তু সেল করেছে। তো এর পেছনে এক্স্যাক্টলি কারণটা কি এবং নিফটি 50 যে পয়েন্টটি কোথাও গিয়ে শেষ হয়েছে 23,800 কাছাকাছি, তো সেই পয়েন্টে আসার পর কি নিফটি 50 তাহলে 26,000-এর দিকে এগোচ্ছে নাকি আরও একটা বিরাট বড় ক্র্যাশ আসছে? প্রচণ্ড মানে কনফিউজিং একটা বিষয় এইটা। তো সত্যি বলতে মার্কেট না আনপ্রেডিক্টেবল, কখন কোন মুহূর্তে খারাপ খবর আসে এবং মার্কেট পড়ে যাবে এটা আমাদের কল্পনারও কিন্তু বাইরে এবং এটা আমরা কিন্তু আশাই করতে পারি না। তো সেক্ষেত্রে ব্যাংক নিফটি যে পরিমাণ আজকের বেড়েছে এবং সত্যি বলতে আজকের সমস্ত ইন্ডেক্স কিন্তু ভালো পরিমাণে কিন্তু বেড়েছে, তো সেক্ষেত্রে ব্যাংক নিফটি বাড়ার কারণটা এক্স্যাক্টলি কি? তার প্রধান কারণ ব্যাংক নিফটির যে ওয়েটেজ বা আমরা নিফটি 50-র যে মেন ওয়েটেজটা, সেটা কিন্তু লিড করে কোথাও কি এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংক এবং তার সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও কিন্তু মোটামুটি রয়েছে। তো সম্ভবত 19th এপ্রিল অর্থাৎ শনিবার দিন সম্ভবত হচ্ছে কোথাও গিয়ে এদের কোয়ার্টার 4-এ কিন্তু একটা রেজাল্ট আসছে এবং সেই জন্য একটা কোথাও গিয়ে একটা বড় ইম্প্যাক্ট গতকালের মার্কেটে কিন্তু পড়েছে। এবারে যদি কোয়ার্টার 4-এর রেজাল্ট ভালো আসে তাহলে তার একটা ডিরেক্টলি প্রভাব কিন্তু আমরা মানডে অর্থাৎ সোমবারের মার্কেটে কিন্তু দেখতে পাবো। যদি কোয়ার্টার 4-এর রেজাল্ট ভালো হয় তাহলে কিন্তু সেটা মার্কেটের জন্য কোথাও গিয়ে ভালো হবে, তার কারণ নিফটি 50 বা আমাদের ব্যাংক নিফটির ম্যাক্সিমাম ওয়েটেজ কিন্তু ওই দুটো ব্যাংকেই কিন্তু রয়েছে এবং অন্যান্য ব্যাংক আমি জাস্ট ছেড়েই দিলাম। তো কোয়ার্টার 4-এর রেজাল্টটা কিন্তু ভালো হওয়াটা দরকার এবং কোয়ার্টার 4-এর রেজাল্টের কথা মাথায় ভেবেই কিন্তু কোথাও গিয়ে ব্যাংক নিফটি গতকাল কিন্তু একটি হিউজ লেভেলে কিন্তু বেড়েছে এবং যে পজিশনে শেষ হয়েছে সেখান থেকে আরও বাড়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে বলে আমি তো অ্যাটলিস্ট মনে করছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোথাও গিয়ে ইউএস ডলারের উইক ডাউন, মানে উইকেন্ডস অফ ইউএস ডলার। তো সেক্ষেত্রে আমাদের ইউএসএ এবং ইন্ডিয়ান যে কারেন্সি আইএনআর, তাদের যে রেশিওটা কোথাও গিয়ে প্রচণ্ড ইন্টারেস্টিং অবস্থায় কিন্তু এসছে এবং আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু এদের যে রেশিওটা কোথাও গিয়ে 85.39 দেখাচ্ছে, অর্থাৎ $1 সমান কোথাও গিয়ে 85.39। তো এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে ইন্ডিয়ান কারেন্সিটা স্ট্রং হচ্ছে আস্তে আস্তে অ্যাজ কম্পারিজন টু ইউএস কারেন্সি
এবং চায়না প্রচুর পরিমাণে কিন্তু ইউএস বন্ডস কিন্তু বিক্রি করে দিচ্ছে, এবং এটাও একটা তার কারণটা হচ্ছে চায়নার কারেন্সিও কিন্তু উইক হচ্ছিল, এবং এর ফলে এটা একটা খুবই কমপ্লিকেটেড বিষয়। এটা একটা পুরো সেপারেট একটা ভিডিও লাগবে এটাকে এক্সপ্লেন করার জন্য কোথাও গিয়ে। তো চায়না অবশ্যই চাইবে যে তাদের কারেন্সিটা স্ট্রং হোক, তো সেই জন্য তারা কিন্তু কোথাও কি ইউএস বন্ডসগুলোকে কিন্তু জাস্ট সেল আউট করছে। তো সেক্ষেত্রে ডলারের প্রাইসের থেকে আমাদের আইএনআর এর প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্রং হচ্ছে, এবং এটা একটা কি ফ্যাক্টর কোথাও গিয়ে কাজ করছে যে এফআইআইরা কিন্তু অনেক ফিরছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে। তারপরে কোথাও গিয়ে আরও একটা কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ রয়েছে, সেটা হচ্ছে যে ট্রাম্পের যে ট্যারিফ ওয়ারটা হচ্ছিল সেটা 90 ডেজ স্টপ, মানে 90 দিনের জন্য কিন্তু কোথাও গিয়ে বন্ধ করে দিয়েছে। এটা প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট দিক, সেটা কোথাও গিয়ে মার্কেটের জন্য একটা পজিটিভ দিক কাজ করেছে। তৃতীয়ত সম্ভবত জাপান এবং ইউএসএ সঙ্গে নতুনভাবে কিন্তু বিজনেস ডিলের প্ল্যান করা হচ্ছে, এবং এইরকম কাইন্ড অফ একটা আমি আর্টিকেল আজকে দেখছিলাম, তাই আমি শেয়ার করলাম এই পয়েন্টটাকে। সম্ভবত জাপানের সঙ্গে কিছু একটা ডিল বা কিছু একটা বিজনেস সম্বন্ধিত কিন্তু কিছু একটা বিষয়পত্র কিন্তু ঘটতে চলেছে, এবং তার ফলেই হয়তো এই মার্কেটে একটা আমরা র্যালি কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। সম্ভবত একটা টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল না কোন আর্টিকেলে আমি একটা কিন্তু মোটামুটি আজকে দেখছিলাম এই বিষয়টা। তো এই সমস্ত কি ফ্যাক্টর, তার জন্য কিন্তু কোথাও গিয়ে মার্কেটে আমরা বিরাট বড় কিন্তু একটা র্যালি গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছি, এবং গতকালও কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি, এবং এটা মার্কেটের জন্য অবভিয়াসলি এটা ভালো গুড নিউজ। তো সেক্ষেত্রে যদি ডোনাল্ড ট্রাম্প ইন বিটুইন যদি কোনো উল্টোপাল্টা স্টেটমেন্ট না রাখে, তাহলে মার্কেটে এই মুভমেন্টটা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি আরও দেখতে পেতে পারি। যদি ট্রাম্প আরও একবার এরকম উল্টোপাল্টা স্টেটমেন্ট রেখে দেয়, তাহলে সেটা মার্কেটের জন্যও কিন্তু একটা খারাপ একটা দিক হবে, এবং মার্কেট কোথাও গিয়ে আবার কিন্তু পড়বে। তো তার জন্য আমাদেরকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে অলওয়েজ। শেয়ার মার্কেট যে সবসময় পজিটিভ রিটার্ন দেবে, তেমনিভাবে শেয়ার মার্কেট থেকে আমাদেরকে নেগেটিভ রিটার্নও কিন্তু নিতে হবে। নেগেটিভ রিটার্ন খুব বেশি না নিতে গেলে তার একটাই উপায়, ভালো স্টকস নিতে হবে, ভালো স্টকসের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হবে, এবং সেইগুলোকে কোথাও গিয়ে ভালো করে অ্যানালিসিস করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এবং আমরা যারা ডিরেক্টলি স্টকে ইনভেস্টমেন্ট করতে চায় না, তাদের একটা মেইন উপায় মিউচুয়াল ফান্ড, এবং মিউচুয়াল ফান্ড ইভেন আমি নিজেও কিন্তু কোথাও কি ইনভেস্ট করি। মিউচুয়াল ফান্ড ইজ দ্য বেস্ট অপশন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে সেই ফান্ডটার সম্বন্ধে ভালোভাবে জানুন, ফান্ডটা কি, সেই ফান্ডটা পি রেশিও কত, বা সেই ফান্ডটার 5 বছরের রিটার্ন কীরকম কী দিয়েছে। এবং সবথেকে ভালো উপায় যে আপনার একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট আপনারা করুন। তো দেখা যাক Q4 রেজাল্ট কী আসে, তার উপরে কিন্তু শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কোথাও গিয়ে কিন্তু নির্ভর করছে। যদি 19 এপ্রিল দুটো ব্যাংকের Q4 রেজাল্ট ভালো হয়, তাহলে কিন্তু মার্কেট একটা আবার আমরা পজিটিভ রিটার্ন কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্রুড অয়েলগুলো রয়েছে, এবং অয়েল ইন্ডেক্স কিন্তু আজকের বেশ ভালো রকমের কিন্তু গেন দেখতে পেয়েছিলাম। তো এই সমস্ত অয়েলের দাম যদি কোথাও গিয়ে কমে, এটাও কিন্তু একটা ভালো দিক, কনজিউম প্রচুর হবে, এবং যার ফলে প্রত্যেকটা অয়েল যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কোথাও গিয়ে আমরা একটা ভালো রকমের রিটার্ন কিন্তু দেখতে পাবো। তো সেক্ষেত্রে এটাই ছিল আজকের ভিডিও। কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্টগুলো করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।